আসসালামু আলাইকুম। সবাই চলে আসো, প্রিয় শিক্ষার্থীরা সবাই চলে আসো। আমরা যথাসময়ে প্রতিদিনের ন্যায় আমাদের পূর্ব নির্ধারিত ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। সবাই চলে আসো, আমরা আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। সবাই চলে আসো। তোমরা জানো আজকে আমরা কোন চ্যাপ্টার পড়বো? আমরা পরবর্তী রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জের গত ক্লাসে যতটুকু পড়েছিলাম আজকে তার পরবর্তী পড়াগুলো আমরা ধারাবাহিকভাবে পড়ব, যেগুলো তোমাদের বোর্ড পরীক্ষার জন্য, তোমাদের ভর্তি পরীক্ষার জন্য তোমাদের খুব গুরুত্বপূর্ণ কাজ দিতে পারে। অনেক বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যে চ্যাপ্টার থেকে তোমরা জানো বোর্ড পরীক্ষাতে অবশ্যই 10 থেকে 20-এর অ্যান্সার হয়। আমরা মনোযোগ সহকারে ক্লাস করলে, আমরা বেসিক্যালি যদি বেসিক জিনিসটা ডেভেলপ করে আমরা ক্লাসটা করতে পারলে, আমরা যদি আয়ত্তে আনতে পারি, তাহলে এটা আমাদের জন্য অনেক বেশি বেনিফিট নিয়ে আসবে। সবাই চলে আসো, সবাই চলে আসো, সবাই চলে আসো, সবাই জয়েন করো। আজকে আমরা পড়বো রাসায়নিক পরিবর্তন, কেমিক্যাল চেঞ্জ। রাসায়নিক পরিবর্তন, কেমিক্যাল চেঞ্জ আজকে আমরা পড়ব। কেমিক্যাল চেঞ্জ, রাসায়নিক পরিবর্তন। সবাই জয়েন করো, সবাই জয়েন করো, সবাই জয়েন করো। 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 সবাই শেয়ার করো, সবাই জয়েন করো, শেয়ার করো। আমরা মনোযোগ সহকারে ক্লাস করব। সবাই জয়েন করো এবং শেয়ার করো। কমেন্ট আসতেছে। আমরা গত ক্লাসে কেপি সম্পর্কে পড়ছিলাম, কেসি সম্পর্কে পড়ছিলাম। আফরিন জয়েন করেছো। ওয়ালাইকুম আসসালাম। কিপ শেয়ারিং, বুশরা ইসলাম লিখেছে, ভেরি গুড। ওয়ালাইকুম আসসালাম সুমাইয়া আফরিন। সুমাইয়া আফরিন স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? সানজিদা ফেরদৌস স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। তোমরা তোমরা কেমন আছো? তোমরাও ভালো আছো? তাহলে আমরা আমাদের ক্লাসের দিকে চলে যাচ্ছি। সবাই মনোযোগ সহকারে ক্লাস করো। কাজী মোহাম্মদ বশিরউদ্দিন জয়েন করেছো, ভেরি গুড, ভেরি গুড।
আমাদের হ্যাঁ ও ভেরি গুড জামান মোহাম্মদ আফরিন স্যার কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আমাদের নির্ধারিত ক্লাসে নির্ধারিত টপিকসে আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের চ্যাপ্টার ছিল কেমিক্যাল চেঞ্জ রাসায়নিক পরিবর্তন। গত ক্লাসে আমরা যা পড়েছিলাম তারপর থেকে আমরা কেপি পড়ছিলাম, কেপি কি কেসি কি। হ্যাঁ, এখন আমরা কেপি এর এককগুলো একটু কেপি এবং কেসি এর এককটা আমরা বের করতেছি। কেপি ও কেসি এর একক। কেসি এর একক আমরা কি লিখতে পারি? কেসি এর একক আমরা লিখতে পারি ঘনমাত্রা ⁴ ডেল্টা এন। আমরা সবাই ডেল্টা এন সম্পর্কে আমরা সবাই জানি। ডেল্টা এন, হোয়াট ইজ ডেল্টা এন? আমরা সবাই অবশ্য জানি। আমরা জানি একটা কেমিক্যাল রিঅ্যাকশনে, একটা উভমুখী বিক্রিয়াতে আমরা জানি বিক্রিয়ক থাকে, ডানে উৎপাদ থাকে। এই কথা আমরা অবশ্যই জানি, প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছিলাম। একক সময়ে বিক্রিয়ক অণুগুলো ভেঙে উৎপাদে পরিণত হয়, আবার একক সময়ে উৎপাদ অণুগুলো ভেঙে বিক্রিয়কে পরিণত হয়। সেটা আমরা চাইলে একটু দেখাতে পারি। A+B বিক্রিয়া করে C+D তে পরিণত হয় একক সময়ে অনুভাবে। কেমন? ডেল্টা এন কি? উৎপাদের মোল সংখ্যার যোগফল। আমরা কি লিখতে পারি? C+D উৎপাদ মোল সংখ্যার যোগফল মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যার সমষ্টির ব্যবধান। এটা আমরা কি লিখতে পারি? সি হলো যে আমরা সি কাকে লিখবো? আমরা যদি উৎপাদ সি এর মোল সংখ্যা যদি আমরা সি ধরি, আমরা উৎপাদ ডি এর মোল সংখ্যা যদি আমরা স্মল ডি ধরি, আমরা বিক্রিয়ক এর মোল সংখ্যা যদি আমরা স্মল এ ধরি, আমি তোমাদেরকে দেখাই তো তোমাদের আরো একটু বেশি ক্লিয়ার হবে। আমি যদি এটাকে লিখতে চাই A of A প্লাস B of B উভমুখী চিহ্ন C of C প্লাস D of D। এখানে একটা ব্যাপার খুবই পরিষ্কার, আমরা বুঝতে চাইলে অনেক বেশি ক্লিয়ার করতে পারবো আমরা জিনিসটা। এখানে এ হচ্ছে যে এ বিক্রিয়কের মোল, বি হচ্ছে বি বিক্রিয়কের মোল, সি হচ্ছে যে সি উৎপাদের মোল, স্মল ডি হচ্ছে উৎপাদ ডি এর মোল সংখ্যা। তাহলে আমরা এখানে কি লিখলাম? সি প্লাস ডি, স্মল সি প্লাস ডি মাইনাস স্মল এ প্লাস বি। আমরা এটাকে কি বলতে পারি? আমরা এটাকে বলতে পারি উৎপাদ সমূহের মোল সংখ্যার সমষ্টি মাইনাস, এই যে এই মাইনাস চাই, এই মাইনাস বিক্রিয়ক সমূহের মোল সংখ্যার সমষ্টি। Dear students, try to understand. Dear students, try to understand. এখানে আমরা কি সুন্দর লিখলাম উৎপাদ সমূহ। তাহলে এখানে কি পয়েন্ট কোনটা? উৎপাদ সমূহের মোল সংখ্যা। একটা কি পয়েন্ট কি? বিক্রিয়ক সমূহের মোল সংখ্যা। কেমন? তো এই জন্যটাকে আমরা কি বলতে পারি? ডেল্টা এন। তাহলে আমরা এখানে ঘনমাত্রা করলে আমরা কি জানি? আমরা সব সময় ঘনমাত্রার সময় আমরা সবাই কি জানি? ঘনমাত্রা একক আমরা সবাই কি জানি? মোল পার লিটার। আমরা কি জানি? মোল পার লিটার, ডেল্টা এন। কেমন? হ্যাঁ, তাহলে আমরা ঘনমাত্রা একক কি লিখবো? মোল পার লিটার ⁴ ডেল্টা এন। তাহলে যদি জ্ঞানমূলকের প্রশ্নে বা অনুধাবনমূলক প্রশ্নে আসে কেসি কি, কেসি এর একক লিখো, আমরা এই কাজটা আমরা করব। কেমন? এখন আমরা করতে যাচ্ছি কেপি এর একক। আমি সবসময় বলে থাকি যেহেতু এখানে সি আছে, সি মিন্স আমরা কি বলছিলাম? কনসেন্ট্রেশন, ঘনমাত্রা। এই জন্য এখানে আমরা কি লিখলাম? ঘনমাত্রা। এখানে যেহেতু পি
তাহলে আমরা কি লিখবো বায়ু চাপ বা আংশিক চাপ হোল টু দি পাওয়ার ডেল্টা এন। আমরা কি লিখবো বায়ু চাপ হোল টু দি পাওয়ার ডেল্টা এন। ডেল্টা এনটা ঠিক আগের মতো ডেল্টা এন এক্স্যাক্টলি এস লাইক এস, হ্যাঁ, সি প্লাস ডি মাইনাস এ প্লাস বি। তো সি প্লাস ডি কি, এইখানে আমার ডানে উৎপাদের মোল সংখ্যা ছিল, আমরা একটু মনোযোগ সহকারে দেখলে আমরা এটা নিজের থেকে মুখস্থ না করে আমরা এটা পারবো। কি বলবো আমরা, উৎপাদ সমূহের মোল সংখ্যা সমষ্টি মাইনাস বিক্রিয়ক সমূহের মোল সংখ্যার সমষ্টি বা সমষ্টির ব্যবধান, যাকে আমরা ডেল্টা এন হিসেবে ইন্ডিকেট করতেছি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, বায়ু চাপের একক কি, এটিএম হোল এন, এটিএম হোল এন, এটিএম হোল এন। তাহলে আমরা কি পারলাম, আমরা কেপি এর একক পারলাম, আমরা কেসি এর এককও আমরা পারবো ইনশাআল্লাহ। সবাই লিখে নাও, আমরা এর পরবর্তী টপিকসে চলে যাচ্ছি, সবাই লিখে নাও। এখন আমরা কেপি এবং কেসি এর রিলেশনটা আমরা কয়েকটা বিক্রিয়ার মাধ্যমে দেখব। এগুলো যদি আমরা কয়েকটা বিক্রিয়ার মাধ্যমে পারতে পারি, এগুলো আমরা যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এটাকে খুব সহজে প্রয়োগ করতে পারবো। আমরা এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখাতে পারি PCl5 উভমুখী চিহ্ন PCl3 প্লাস Cl2। কোশ্চেন হতে পারে কেপি এবং এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি ও কেসি এর মধ্যে সম্পর্ক, কেপি ও কেসি এর মধ্যে সম্পর্ক। আমরা কি প্রথমে কি লিখতে পারি, আমরা জানি আমরা কি লিখতে পারি, আমরা এখানে কি লিখতে পারি, আমরা এখান থেকে লিখতে পারি, আমরা জানি কেপি সমান কেসি আরটি হোল টু দি পাওয়ার ডেল্টা এন। আমরা সবাই লিখতে পারি। একটু আগে আমরা দেখালাম ডেল্টা এন সমান আমরা কি দেখালাম, ডেল্টা এন সমান আমরা কি দেখালাম, সি প্লাস ডি মাইনাস এ প্লাস বি। কেমন, তো সি প্লাস ডি মানে আমার এখানে আমরা কি দেখতে পারি, সি প্লাস ডি মানে আমার কি ছিল, সি প্লাস ডি মানে আমার কি ছিল, সি প্লাস ডি মানে আমার এখানে ছিল উৎপাদন মোল সংখ্যা। আমার এখানে মনে কত মোল আছে, 1 মোল। এখানে ক্লোরিন কত মোল, 1 মোল। কেমন, আর এখানে PCl5 এখানে কত মোল, 1 মোল। তাহলে আমি সি প্লাস ডি মানে কত লিখতে পারি, 1 প্লাস 1 মাইনাস 1 ইকুয়াল টু 2 মাইনাস 1 ইকুয়াল কত লিখবো, 1। তার মানে এখানে আমরা এটা সো ডেল্টা এন ইকুয়াল টু কত, ডেল্টা এন ইকুয়াল টু 1। এই ডেল্টা এন এর আমরা কত বসাতে পারি, এখানে আমরা পুট করতে পারি। আমরা এটা পুট করলে একেবারে ইজি হয়ে যাবে। তখন কি আমরা কি লিখতে পারি, এখানে কেপি ইকুয়াল টু কেসি আরটি হোল টু দি পাওয়ার ডেল্টা এন এর পরিবর্তে আমরা কত লিখবো, 1 ইকুয়াল টু কেসি আরটি হোল টু দি পাওয়ার 1। সুতরাং কেপি ইকুয়াল টু, এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি ইকুয়াল টু কেসি আরটি হোল টু দি পাওয়ার ডেল্টা এন, কেপি ইকুয়াল টু কেসি ইনটু আরটি। আমরা এখানে আমরা কেপি কে চিনি আংশিক চাপে সাম্যদ্রব্য, কেসি মানে আমরা জানি মোলার ঘনমাত্রায় সাম্যদ্রব্য, আর মানে আমরা জানি মোলার গ্যাস ধ্রুবক, ক্যাপিটাল টি মানে আমরা জানি পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রা। তাহলে নট অনলি দিস রিঅ্যাকশন বাট অলসো একই পদ্ধতিতে আমরা যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এবং কেসি এর সম্পর্কটা আসলে কি আমরা সেটা প্রতিপাদন করতে পারবো। আমি একটা বিক্রিয়ার ক্ষেত্রে এটা করার চেষ্টা করতেছি, সবাই লিখে নাও। নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন উভমুখী চিহ্ন 2 অণু অ্যামোনিয়া। কেমন, এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এটা কাজটা করতে পারি। আমরা কি লিখতে পারি, আমরা জানি Kp equal to Kc RT whole to the power delta n। কেমন, এখানে আমরা ডেল্টা এন এর ভ্যালুটা আগের মতো দেখাতে পারি। ডেল্টা এন কি হবে, C প্লাস ডি মাইনাস A প্লাস ডি। কেমন, তাহলে আমার এখানে সি কত দাঁড়াচ্ছে, ডান পাশে
মোল কত দাঁড়াচ্ছে, ডান পাশে আমরা স্পষ্ট বিক্রিয়া থেকে দেখতে পাই এখানে মোল হচ্ছে এখানে কত 2, এখানে মোল হচ্ছে কত, এখানে মোল হচ্ছে 1, এখানে মোল হচ্ছে কত 3। তাহলে আমি এখানে উৎপাদ C প্লাস D এর ক্ষেত্রে আমি কত লিখতে পারি, আমি লিখব 2, আর তো কোনো নাই যেহেতু একটা উৎপাদ মাইনাস A প্লাস B বলি, তাহলে কত লিখতে পারি 1 প্লাস 3, তাহলে 2 মাইনাস 4 সমান -2। তাহলে এই যে সো ডেল্টা n ইকুয়াল টু কত, ডেল্টা n ইকুয়াল টু -2। এই ভ্যালুটা আমরা কোথায় পুট করব, এই জায়গায় আমরা পুট করে দিতে পারবি আগের মতোই। KC RT হোল টু দি পাওয়ার -2 কেমন ইকুয়াল টু KC ইনটু 1/RT হোল স্কয়ার লিখতে পারি ইকুয়াল টু KC বাই RT হোল স্কয়ার। It is the relationship between Kp and Kc for this reaction। কেমন আমরা এখন চাইলে এইসব বিক্রিয়ার ক্ষেত্রে আগের মতোই আমরা ইউনিট বা এককটা আমরা দেখাতে পারি। কেমন এই বিক্রিয়ার ক্ষেত্রে Kp এর একক কি, এই বিক্রিয়ার ক্ষেত্রে Kc এর একক কি, আমরা এটাকে আরেকটু মোর কনসেন্ট্রেশন দিয়ে আমরা দেখতে চাচ্ছি। সবাই লিখে নাও, সবাই লিখে নাও। যেমন নাকি আমি দেখতে চাচ্ছি এই বিক্রিয়ার ক্ষেত্রে এই যে নাইট্রোজেন প্লাস 3 অণু হাইড্রোজেন এবং কি চিহ্ন অ্যামোনিয়া, এই বিক্রিয়ার ক্ষেত্রে Kp এর একক কি, Kc এর একক, Kp এর একক, এটা আমরা নির্ণয় করতে চাচ্ছি। We are trying to determine what is the unit of Kp and Kc for this reaction। একটু আগে আমরা কাজটা করছিলাম, আমরা সেই মোতাবেক এটাকে প্রয়োগ করলে খুব সহজে আমরা জিনিসগুলা মুখস্থ না করে বুঝে বুঝে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তাহলে আমরা Kc ইকুয়াল টু কি লিখবো, আমরা জানি Kc ইকুয়াল টু কি লিখবো, যেহেতু ইউনিট আমরা কি লিখছিলাম ঘনমাত্রা হোল টু দি পাওয়ার ডেল্টা n। ঘনমাত্রা কেন লিখবো, আসলে বুঝে বুঝে করতে চাইলে আমাদের অবশ্যই মাথা আছে এখানে ঘনমাত্রা, এখানে কি আছে C আছে। C মানে আমাদের কি, আমরা জানি C মানে কি, C মানে কনসেন্ট্রেশন বাংলা অর্থ কি ঘনমাত্রা। কেমন যেহেতু C থেকে ঘনমাত্রা হোল টু দি পাওয়ার ডেল্টা n, আমরা অবশ্যই জানি ঘনমাত্রা একক আমরা কি লিখছিলাম, আমরা কি জানি মোল পার লিটার হোল টু দি পাওয়ার ডেল্টা n। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা ডেল্টা n কত, একটু আগে কত বের করলাম, আমরা ডেল্টা n ইকুয়াল টু আমরা কি লিখলাম, কত লিখলাম C প্লাস D মানে আমরা 2 পেয়েছিলাম, মানে A প্লাস B মানে আমরা কত পেয়েছিলাম 1 প্লাস 3, তাহলে কত হচ্ছে 2 - 4 ইকুয়াল টু -2। তাহলে এই ডেল্টা n এর পরিবর্তে আমরা এখানে কত লিখবো, এই ডেল্টা n এর পরিবর্তে আমরা কত লিখবো, নিচে -2 লিখবো। আমরা বুঝে বুঝে করব, আমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করব, যাতে আমরা পরীক্ষা হলে বিন্দু মাত্র আমাদেরকে কোনো টেনশন করতে না হয়। আমরা অনেক সময় দেখি আমরা বাসায় যখন কাজ করি তখন আমরা পারি, বাট পরীক্ষা হলে কি কেন জানি আমরা খুব টেনশনে পড়ে যাই, আমরা পারা জিনিসও আমরা চর্চার অভাবে আমরা জিনিসটা পরিপূর্ণভাবে আনসার করে আসতে পাই না, নিজের স্যাটিসফ্যাকশন খুঁজে পাই না। তাহলে এখানে আমরা ডেল্টা ইকুয়াল টু কত লিখবো, -2 ইকুয়াল টু মোল পার লিটার ইনভার্স কত লিখবো এখানে -2। কেমন, তাহলে এটাকে আমরা আর কি করতে পারি, ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি মোল এটা যদি আমরা আলাদা করে দিই ইনভার্স টু লিটার কত হবে, লিটার স্কয়ার হয়ে যাবে। কেমন, লিটার স্কয়ার হয়ে যাবে। কেমন, অনুরূপভাবে আবার আমরা ক্যাপিটা আমরা কিভাবে ডিটারমাইন করতে পারি, ক্যাপি সমান আমরা কি লিখছিলাম বাষ্পচাপ, যেহেতু P বাষ্পচাপ হোল টু দি পাওয়ার ডেল্টা n ছিল, বাষ্পচাপ মানে আমরা কি লিখছিলাম, আমরা ATM লিখছিলাম, আমরা ATM হোল টু দি পাওয়ার ডেল্টা n লিখবো। আমরা ATM ডেল্টা n এর ভ্যালু আমরা কত পেয়েছি -2 লিখতে পারবো ইকুয়াল টু 1/ATM হোল স্কয়ার আমরা লিখতে পারবো। That means we can determine
unit of Kp and Kc with the help of this reaction. For this reaction আমরা যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে আমরা Kp এবং Kc এর একক আমরা নির্ণয় করতে পারবো। সবাই লিখে নাও, সবাই লিখে নাও, সবাই লিখে নাও। আমরা আরেকটা বিক্রিয়া দেখতেছি যাতে জিনিসটা আমাদের আরো বেশি ক্লিয়ার হয়ে যায়। সবাই লিখে নাও, সবাই লিখে নাও, সবাই লিখে নাও। আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধু মেজবাউদ্দিন ইজ ওয়াচিং লাইভ ক্লাস। আমার বন্ধু মেজবা উনি হচ্ছেন যে আমাদের একসাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে উনি ফরেস্ট্রিতে কেমিস্ট হিসেবে আছেন। আমার অনেক প্রিয় বন্ধু, আমার এই বন্ধুকে আমাদের ক্লাসে স্বাগতম, আমাদের ভুবনে স্বাগতম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা বাঁকা হচ্ছে কেন? বাঁকা হচ্ছে, ঠিক আছে, উপকরণটা সরে গেল। তাহলে নিশ্চয়ই আমি আরেকটা বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এবং কেসি এর ইউনিটটা দেখাতে চাচ্ছি। আরেকটা বিক্রিয়া দিচ্ছি আমি। হাইড্রোজেন যোগ আয়োডিন কেমন? তাহলে এখানে আমরা কেসি কি করতে পারি? আমরা জানি কেসি আগের মতোই করব। আমরা জানি কেসি ইকুয়াল টু আমরা কি লিখব? ঘনমাত্রা হোল টু দি পাওয়ার ডেল্টা এন। কেমন? আমরা এখানে ঘনমাত্রাকে আমরা কি লিখব? মোল পার লিটার হোল টু, এখানে কত লিখব? এখানে আমরা ডেল্টা এন লিখব। কেমন? তাহলে এখানে আমরা ডেল্টা এন এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি সি প্লাস ডি মাইনাস এ প্লাস বি। কেমন? সি প্লাস ডি এর পরিবর্তে আমরা এখানে কত লিখতে পারি? উৎপাদের মোট সংখ্যা টোটালি কত আছে? অনলি 2। আর বিক্রিয়কের মোট এখানে কত? 1, এখানে কত? 1। কেমন? আমরা বুঝে বুঝে করব। আমরা বুঝে বুঝে করলে আমাদের জন্য এগুলো অনেক সহজতর হয়ে যাবে। কত লিখতে পারি? 2 মাইনাস 1 প্লাস 1 ইকুয়াল টু 2 মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা ঠিক আগের মতো ডেল্টা এর মানটা আমরা কত লিখতে পারি? ডেল্টা এর মানটা আমরা কত লিখবো? 0 লিখবো। তাহলে তখন কি হবে? মোল পার লিটার হোল টু দি পাওয়ার 0। তাহলে আমরা কত পাবো? ইকুয়াল টু কত পাবো? 0। তার মানে কোনো একক নেই। তাহলে আমরা কি বলবো? এই রিঅ্যাকশনের ক্ষেত্রে, এই বিক্রিয়ার ক্ষেত্রে এখানে কেসি এর কোনো একক নেই। তার মানে ডেল্টা এর মান 0। আমরা এটিএম কত পাবো? এটি আমরা কেপি কত পাবো? কেপি ইকুয়াল টু কি লিখবো? বায়ু চাপ আগের মতোই হোল টু দি পাওয়ার ডেল্টা এন ইকুয়াল টু কত লিখবো? বায়ু চাপ হোল টু দি পাওয়ার আমরা কত লিখবো? ডেল্টা এন মান 0 ইকুয়াল টু 0। তখন বলবো আমরা এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এবং কেসি এর কোনো কি লিখবো? একক নেই। তাহলে আমরা কি বুঝলাম? আমরা এই ফর্মুলার মাধ্যমে আমরা যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কেপি এর একক কি হবে সেটা আমরা খুব সহজে ডিটারমাইন করতে পারবো। সবাই লিখে নাও, সবাই লিখে নাও, সবাই লিখে নাও। সবাই লিখে নাও। সবাই লিখে নাও। সবাই আজকে খুব ভালোভাবে ক্লাস করবে যাতে আমাদের পড়াশোনাটা ক্লাসে হয়ে যায়। এরপরে বাসায় আবার সুন্দরভাবে লিখে তারিখ দিয়ে সবাই আপলোড দিবে। প্লিজ সবাই আপলোড দিবে। আমরা চাইবো আমরা একটু অতীতের তুলনায় কিভাবে মনোযোগী হয়ে আমরা পড়াশোনা করতে পারি। আমরা একটু বেশি পড়াশোনা করতে চাচ্ছি।
সবাই লিখে নাও। ক্যাসিয়ের তাৎপর্য, ক্যাসিয়ের তাৎপর্য। এই ধরনের কোশ্চেন গুলো আসলে স্টুডেন্টরা ঘাবড়ে যায়, তারা নিজের থেকে এগুলা লিখতে পারে না। এই জন্য এই কোশ্চেনটাকে আমরা একটু স্টার দিয়ে রাখবো। এইগুলো বুঝে বুঝে পড়লে একটি বিন্দু মাত্র অক্ষরও আমাদেরকে মুখস্থ করতে হবে না, আমরা ইনশাল্লাহ এগুলো খুব ভালোভাবে করব। নাম্বার 1, ক্যাস ইকুয়াল টু 1 হলে, ক্যাস ইকুয়াল টু 1 হলে মিশ্রণের উৎপাদ ও বিক্রিয়া ঘনমাত্রা সমান হয়ে যায়। মিশ্রণে উৎপাদ ও বিক্রিয়কের ঘনমাত্রা সমান হয়ে যায়। ক্যাস ইকুয়াল টু 1 হলে মিশ্রণের উৎপাদ ও বিক্রিয়কের ঘনমাত্রা সমান হয়ে যায়। আমি একটু দেখাতে চাচ্ছি ক্যাস ইকুয়াল টু 1 মুখস্থ না করে আমরা কিভাবে লিখতে পারি। আমরা জানি ক্যাস ইকুয়াল টু কি লিখতে পারি, আমরা যে কোনো গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এটা কি বলতে পারি, a প্লাস বি যদি বিক্রিয়া করে কি পাবো আমরা, সি প্লাস ডি উৎপন্ন হবে। কেমন, আমরা ক্যাস সমান কি জানি, আমরা কি জানি উৎপাদ সমূহের ঘনমাত্রার ঘনমাত্রার অবশ্যই মাঝখানে কোন চিহ্ন, গুণ চিহ্ন, উৎপাদ সমূহের ঘনমাত্রার গুণফল। নিচে আমরা কি লিখবো, বিক্রিয়ক আমার কি আছে এ এবং বি, বিক্রিয়ক সমূহের ঘনমাত্রার গুণফল। এটা আমরা সব সময় জানি, সব সময় আমরা পারবো। তাহলে ক্যাসি সমান আমরা কি লিখতে পারি, উৎপাদ সমূহের ঘনমাত্রার, এখানে মাঝখানে মনে মনে কি চিহ্ন আছে আমরা জানি, এখানে অবশ্যই উৎপাদ সমূহের ঘনমাত্রার গুণফল বলবো, এখানে আমরা বিক্রিয়ক সমূহের ঘনমাত্রার গুণফল আমরা বলতে পারি। তো আমাদের কথা কি, ক্যাসি সমান 1 হলে তাহলে অর দিয়ে আমরা এখানে কথা লিখতে পারি, অর 1 ইকুয়াল টু উৎপাদ সমূহের ঘনমাত্রার গুণফল ডিভাইড বাই বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল। এখন যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি তখন কত হবে, সি এবং ডি সমান আমরা কি বলবো, এ এবং কনসেন্ট্রেশন অফ বি ঘনমাত্রা। এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা মুখস্থ না করে একটা জিনিস কি বের করতে পারি, উৎপাদ সমূহের ঘনমাত্রার গুণফল এবং বিক্রিয়ক সমূহের ঘনমাত্রার গুণফল কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। অর্থাৎ আমরা কি লিখতে পারি, অর্থাৎ ক্যাসি সমান 1 হলে মিশ্রণে উৎপাদ এবং বিক্রিয়কের ঘনমাত্রা সমান বোঝায়। অর্থাৎ মিশ্রণে উৎপাদ সমূহের ঘনমাত্রা এবং বিক্রিয়ক সমূহের ঘনমাত্রা সমান বোঝায়, কেমন। নাম্বার 2, ক্যাসি লেস দেন 1 হলে, সবাই লিখে নাও, ক্যাসি লেস দেন 1 হলে, সবাই লিখে নাও। ক্যাসি লেস দেন 1 হলে বিক্রিয়ক অপেক্ষা উৎপাদের পরিমাণ কম বোঝায়। বিক্রিয়ক অপেক্ষা উৎপাদের পরিমাণ কম বোঝায়। নাম্বার 3, ক্যাসি গ্রেটার দেন 1 হলে, নিশ্চয়ই এটা উল্টো হবে, আমরা কি বলবো, বিক্রিয়ক অপেক্ষা উৎপাদের ঘনমাত্রা বেশি বোঝায়। কি বলবো আমরা, বিক্রিয়ক অপেক্ষা উৎপাদের পরিমাণ বা ঘনমাত্রা বা পরিমাণ বেশি বোঝায়, তাহলে এই তিনটে হচ্ছে ক্যাসিয়ের সিগনিফিকেন্ট বা তাৎপর্য। ক্যাসি দ্বারা আমরা কি বুঝতে পারি বললে আমরা ব্যাখ্যা করবো, ক্যাসি ইকুয়াল টু 1 হলে কি হবে, ক্যাসি লেস দেন 1 হলে কি হবে, ক্যাসি গ্রেটার দেন 1 হলে আমরা সেটা ডিটারমাইন করতে পারবো, সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো। এখন আমরা যেটা করতে চাচ্ছি, সবাই লিখে নাও,
আমরা এখন একটা কোশ্চেন করব, দেখাও যে সাম্যাবস্থার উপর প্রভাবকের কোনো প্রভাব নেই। দেখাও যে সাম্যাবস্থার উপর প্রভাবকের কোনো প্রভাব নেই। কোশ্চেনটা সবাই লিখে নাও। দেখাও যে সাম্যাবস্থার উপর প্রভাবকের কোনো প্রভাব নেই, ব্যাখ্যা করো। কেমন? দেখাও যে, আমরা সবাই অবশ্যই যেটা জানি, প্রভাবক কি করে, প্রভাবক রাসায়নিক বিক্রিয়ার গতি বৃদ্ধি করে অথবা রাসায়নিক বিক্রিয়ার গতি হ্রাস করে। হ্যাঁ হ্যাঁ, রাসায়নিক বিক্রিয়ার গতি পরিবর্তন করে। মূল কথা হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ার গতি কি করে, পরিবর্তন করে। আমরা এখন দেখতে চাচ্ছি সাম্যাবস্থার উপর রাসায়নিক বিক্রিয়ার কোনো প্রভাব নেই। সাম্যাবস্থা বলতে কি বুঝো? আমরা এখানে আগে সাম্যাবস্থার ব্যাপারটা একটু বেসিক জিনিসটা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। বেসিক জিনিসটা যে a প্লাস b যদি বিক্রিয়া করে, ওরা কি উৎপন্ন করে? c প্লাস d উৎপন্ন করে। কেমন? আমরা সবাই কি বলতে পারি, এখানে a প্লাস b বিক্রিয়া করে কি উৎপন্ন করতেছে? c প্লাস d উৎপন্ন করতেছে। আবার একক সময়ে c প্লাস d বিক্রিয়া করে কি উৎপন্ন করতেছে? a প্লাস b উৎপন্ন করতেছে। এটা আমরা বলি পার সেকেন্ডে, পার টাইম, ইউনিট টাইমে, একক সময়ে বিক্রিয়ক অণুগুলো ভেঙে উৎপাদে পরিণত হয়। আবার কি বলতে পারি, একক সময়ে, পার টাইমে, ইউনিট টাইমে উৎপাদের অণুগুলো ভেঙে বিক্রিয়কে পরিণত হয়। যেহেতু বিক্রিয়কের অণু উৎপাদে পরিণত হচ্ছে, আবার উৎপাদের অণু বিক্রিয়কে পরিণত হচ্ছে, তার মানে এখানে বাম থেকে ডানে যাচ্ছে, আর ডান থেকে কোথায় আসছে? বামে যাচ্ছে। এই জন্য এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো যে সাম্যাবস্থা। সাম্যাবস্থা। এবং এই সাইনটাকে কি বলে আমরা সবাই জানি? এই চিহ্নটাকে কি বলে? এই চিহ্নটাকে বলে যে রিভার্সিবল সাইন। REVERSIBL, রিভার্সিবল সাইন। রিভার্সিবল সাইন। এটাকে বাংলায় কি বলা হয়? এটাকে বাংলায় কি বলা হয়? উভমুখী চিহ্ন। উভমুখী চিহ্ন কেন বলা হচ্ছে? যেহেতু বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হচ্ছে, আবার যেহেতু উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হচ্ছে, তাই আমরা জিনিসটাকে আমরা একটু দেখতে চাচ্ছি। আসলে আমরা একটু বিক্রিয়া কল্পনা করি, a প্লাস বি উভয় বিক্রিয়া করে c প্লাস d উৎপন্ন করে। কেমন? এখন আমরা যে কথাটা বলতে চাচ্ছি, এখানে আমরা অবশ্যই বলতে পারবো যেহেতু বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হচ্ছে, তাহলে এটা কোন দিকে যাচ্ছে? সামনের দিকে যাচ্ছে। বিক্রিয়াটা কোন দিকে যাচ্ছে? সামনের দিকে যাচ্ছে। সামনের দিকে যাচ্ছে, তাই আমরা তাকে এটা আমরা কি বলতে পারি? ফরওয়ার্ড। আমরা এটাকে কি বলতে পারি? এফ মিন্স ফরওয়ার্ড। এবং এই বিক্রিয়ার এই গতিটাকে আমরা কি বলতে পারি? আমরা এটাকে আমরা আরএফ বলতে পারি। আমরা কি বলতে পারি? আরএফ। আরএফ মানে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন। বাংলা অর্থ কি আমরা সবাই জানি? বাংলা অর্থ হচ্ছে যে সম্মুখমুখী বা সম্মুখবর্তী বিক্রিয়ার বেগ। সম্মুখবর্তী বিক্রিয়ার বেগ। আবার যখন সি এবং ডি বিক্রিয়া করে এ প্লাস বি উৎপন্ন করে, তাহলে আমরা এটাকে কি বলতে পারি? যেহেতু উৎপাদ থেকে কোথায় আসতেছে? বিক্রিয়কের দিকে আসতেছে, এটাকে আমরা বলতে পারি বি। এটাকে কি আমরা কি বলতে পারি? বি। কেন? ব্যাকওয়ার্ড মানে পশ্চাৎবর্তী। তার মানে এই বিক্রিয়াটাকে, এই গতিটাকে আমরা আরবি বলতে পারি। আমরা কি বলতে পারি? এটাকে আরবি। আরবি মানে কি আমরা কি বলতে পারি? এখানে আমরা বলতে পারি আরবি মানে রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। বাংলা হচ্ছে যে পশ্চাৎবর্তী বিক্রিয়ার বেগ। প্রিয় শিক্ষার্থী, এখানে একটা জিনিস খুবই আমাদেরকে পরিষ্কার করে মাথায় রাখতে হবে, এই উভমুখী বিক্রিয়াতে দুটো গতিবেগ। উভমুখী বিক্রিয়ার গতিবেগ কয়টা? দুইটা।
একটা হচ্ছে সম্মুখবর্তী, একটা হচ্ছে পশ্চাৎবর্তী, একটা হচ্ছে আরএফ আর একটা হচ্ছে আরবি। একটা হচ্ছে সম্মুখবর্তী, একটা হচ্ছে পশ্চাৎবর্তী। একটা সামনের দিকে যাচ্ছে, আরটা পশ্চাৎমুখী দিকে যাচ্ছে। এই বিন্দুটাকে আমরা এই সিম্বল বা এই সাইন দ্বারা আমরা ইন্ডিকেট করে, আমরা একটু আগে বলছিলাম এই সাইনের নাম রিভার্সিবল সাইন বা উভমুখী চিহ্ন বা উভমুখী চিহ্ন। হ্যাঁ, যাকে আমরা এই চিহ্নটা থাকে আমরা পরিষ্কারভাবে বুঝে নিই এই বিক্রিয়াটা ব্যালেন্সিং অবস্থায় আছে, এই বিক্রিয়াটা সাম্যাবস্থায় আছে, এই বিক্রিয়াটা ইকুইলিব্রিয়াম পজিশনে আছে, ইকুইলিব্রিয়াম অবস্থানে আছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা কি বুঝতে পারলাম? এখানে কয়টা গতিবেগ? দুটো গতিবেগ। আরএফ একটা সামনের দিকে যাচ্ছে, এটা আরবি এটা পিছনের দিকে আসতেছে। সামনের দিকে যাচ্ছে মানে বিক্রিয়কের অনুগুলো বেগে উৎপাদে পরিণত হচ্ছে, আবার একই সময়ে উৎপাদের অনুগুলো বেগে বিক্রিয়কে পরিণত হচ্ছে। তাই আমরা কি বলতে পারি? আমরা জানি আরএফ ডিরেক্টলি প্রপোর্শনাল টু, একটা ব্যাপার খেয়াল করতে হবে, এই যে বিক্রিয়া গতিবেগ সামনের দিকে যাচ্ছে, এ এবং বি পরস্পর বিক্রিয়া করে কি উৎপন্ন করতেছে? সি এবং ডি। এ এবং বি বিক্রিয়া করে কি উৎপন্ন করতেছে? সি এবং ডি। তাহলে এই যে উৎপন্ন করবে, এই উৎপন্ন করাটা নিঃসন্দেহে কাদের উপর ডিপেন্ড করবে? এই যে বিক্রিয়কের উপর। আমার বিক্রিয়কে যা যা ছিল তাদের মোলার কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করবে। তাহলে কি বলতে? আরএফ proportional to concentration of A and concentration of B. A এবং B অর্থাৎ বিক্রিয়ক সমূহের, আমরা কি বলতে পারবো এখানে? বিক্রিয়ক সমূহের মোলার ঘনমাত্রার গুণফলের, এখানে মাঝখানে মনে মনে কি চিহ্ন আছে? গুণফলের। এটা দেওয়া যে কথা, না দেওয়া কি কথা সে মনে আমাদেরকে বুঝে নিতে হবে। আমরা কি বলবো? Rf proportional to molar concentration of A into molar concentration of B। তার মানে সহজ কথা আমরা কি বলবো? বিক্রিয়ক সমূহের মোলার ঘনমাত্রার গুণফলের সমানুপাতিক। বা আমরা কি লিখতে পারি? বা আর আমরা সবাই জানি এই সমানুপাতিক চিহ্ন উঠে গেলে, একটা সমান চিহ্ন বসে, একটা ধ্রুবক মান বসে। তাহলে এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে আমরা প্রকাশ করতে পারি। অনুরূপভাবে যদি আমরা আরএফ পেলাম, আমরা এখন আরবি তো ডিটারমাইন করতে পারি। আরবি আবার আরবি প্রপোর্শনাল টু। তাহলে এখানে একটা ব্যাপার পরিষ্কার করে আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে, এই যে আরবি মানে কি? উৎপাদ সমূহ কিসে পরিণত হচ্ছে? হ্যাঁ, বিক্রিয়কে পরিণত হচ্ছে। মানে আমার যে উৎপাদ কি আছে? উৎপাদ আছে সি, আবার উৎপাদ আছে কি? ডি। এই যে পশ্চাৎবর্তী বিক্রিয়ার বেগ কার উপর ডিপেন্ড করবে? আমার উৎপাদ যে সি ছিল, উৎপাদ যে ডি ছিল, তাদের উপর নির্ভর করবে। তাহলে আমি কি বলবো? আরবি প্রপোর্শনাল টু মোলার কনসেন্ট্রেশন অফ সি, আগের মতোই মোলার কনসেন্ট্রেশন অফ ডি। এখানে আমরা কি করতে পারি? এখান থেকেও আমরা একটা এই সমানুপাতিক চিহ্ন উঠিয়ে আমরা একটা কি লিখতে পারি? এটা ধ্রুবক লিখতে পারি, আর একটা সমান চিহ্ন দিতে পারি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আগে ইকুয়াল দিব, নাম ধ্রুবক দিব, টু কনসেন্ট্রেশন অফ সি এন্ড কনসেন্ট্রেশন অফ ডি। কেমন? এটাকে আমরা 2 নং সমীকরণ হিসেবে আমরা ট্রিট করতে পারি। তো শিক্ষার্থী, আমরা এখানে কি পেলাম? এখানে আমরা আরএফ পেলাম আর আরবি পেলাম। আরএফ মানে কি? রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন। আরবি মানে কি? রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। হ্যাঁ, এখানে আমরা দুটো গতিবেগ বেগ পাই, একটা হচ্ছে সম্মুখবর্তী বিক্রিয়ার বেগ, আর একটা হচ্ছে পশ্চাৎবর্তী বিক্রিয়ার গতিবেগ। যেহেতু বিক্রিয়াটি সাম্যাবস্থায় আছে, though this reaction contain in equilibrium position, then and then আমরা বলতে পারি নিঃসন্দেহে Rf equal to Rb। এখন আমরা কি বলতে পারবো? যেহেতু বিক্রিয়াটি সাম্যাবস্থায় আছে সেহেতু Rf equal to Rb। আমরা অবশ্যই বলতে পারি যেহেতু Rf এবং Rb পরস্পর সমান সেম, সেহেতু আমরা বলবো এটা সাম্যাবস্থায় আছে। এটা কি হিসেবে আছে? এটা সাম্যাবস্থায় আছে। আমরা
আমরা মান পুট করব, আমরা এখানে আরএফ এর মান পুট করব, তাহলে আমরা আরবি এর মান পুট করব, তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে আমরা লিখতে পারি এই যে আরএফ এর মান বা আমরা কি লিখতে পারি K1 ইনটু কত মোলার কনসেন্ট্রেশন অফ A ইনটু মোলার কনসেন্ট্রেশন অফ B ইকুয়াল টু এখানে কি লিখতে পারি আরবির পরিবর্তে আমরা কত লিখতে পারি যে আরবির পরিবর্তে আমরা কি লিখতে পারি K2 ইনটু মোলার কনসেন্ট্রেশন অফ C এন্ড মোলার কনসেন্ট্রেশন অফ D। আমি প্রিয় শিক্ষার্থীদেরকে বলবো আমরা বুঝে বুঝে পড়ালেখা করব, আমরা তিনটা জিনিসকে পরিষ্কারভাবে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। ট্রিপল ম প্রথম ফার্স্ট ম আমরা মুখস্থ বিদ্যাকে পরিহার করব। প্রথম ম মুখস্থ বিদ্যা, না বুঝে বুঝে মুখস্থ করার অভ্যাস আমাদেরকে কমাতে হবে। আমরা বুঝে বুঝে চর্চার মাধ্যমে জিনিসটা শিখে নেব। আমরা মুখস্থ বিদ্যাকে আমরা না বলবো। দ্বিতীয় ম হচ্ছে মাদক। আমরা কোন ক্রমে যেহেতু মাদক ইসলামিক শরীয়ত বাবু নিষিদ্ধ এবং একজন শিক্ষার্থীকে একজন মানুষকে তিলে তিলে সে কার্বন মনোক্সাইডের মতো নীরব ঘাতকের মতো তিলে তিলে ধ্বংস করে দিতে পারে। অতএব আমরা দ্বিতীয় মকে আমরা কি করব পরিহার করব। আমরা আরেকটা মকে আমরা পরিহার করব, সেই ম হচ্ছে কি মিথ্যা। আমরা কোন ক্রমে মিথ্যার আশ্রয় চাই না, আমরা কোনো মিথ্যে কথা বলবো না, আমরা মিথ্যে কথাকে আমরা চর্চা করব না, আমরা মিথ্যাকে পরিহার করে আমরা সত্যের চর্চায় উদ্বুদ্ধ হব, যাতে আমার পড়াশোনা একজন শিক্ষার্থীর বিশেষ গুণের মধ্যে আমি বলবো এই তিনটে বৈশিষ্ট্য আমাদেরকে অবশ্যই কন্টেইন ধারণ করার চেষ্টা করতে হবে। তা যদি আমরা ধারণ করতে পারি তাহলে আমরা আস্তে আস্তে একজন ভালো স্টুডেন্ট হিসেবে নিজেকে প্রকাশ করতে পারবো। আসসালামু আলাইকুম। আমার কলেজের প্রিয় স্যার মাসুদ স্যার জয়েন করেছেন। আমার স্যার নিশ্চয়ই ভালো আছেন। আমার কলেজের সিনিয়র শিক্ষক সহকারী অধ্যাপক খান মাসুদ স্যার। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে এখন আমরা কি বললাম, আমরা যেহেতু সাম্যাবস্থা আছে সেহেতু আরএফ ইকুয়াল টু আরবি আমরা মুখস্থ করলাম না, আমরা আরএফ এর মানটা জাস্ট এখান থেকে পুট করলাম, আরবি এর মানটা এখান থেকে পুট করলাম। এখন আমরা কি করতে পারি, এখন আমরা যেটা করতে পারি বা আমরা কি করতে পারি, আমরা K1 বাই K2 লিখতে পারি ইকুয়াল টু K1 বাই K2 লিখলে আমরা মুখস্থ করব না, যেহেতু K1 এর সাথে A এবং B এর মোলার ঘনমাত্রার মাল্টিপ্লিকেশন আছে, সেটা কোথায় যাবে, এটা নিচে যাবে। মোলার কনসেন্ট্রেশন A and B এর উপরে কি হবে, মোলার কনসেন্ট্রেশন অফ C এন্ড মোলার কনসেন্ট্রেশন অফ D। কেমন? তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি কোনাকুনি করি আমরা আগের লাইনটা পেতে পারি। এই যে এটাই হচ্ছে যে এটাকে আমরা এখন কি লিখতে পারি, যেহেতু দুইটা ধ্রুবকের ডিভিশন বা ভাগফল, এটাকে আমরা লিখতে পারি KC ইকুয়াল টু KC, অতএব KC ইকুয়াল টু আমরা হুবহু এটা লিখতে পারি, কি লিখতে পারি, মোলার কনসেন্ট্রেশন অফ C এন্ড মোলার কনসেন্ট্রেশন অফ D ডিভাইড বাই মোলার কনসেন্ট্রেশন অফ A এন্ড মোলার কনসেন্ট্রেশন অফ B। কেমন? তাহলে আমরা এখানে আমরা KC সমান আমরা এটা লিখতে পারি, আমরা KC সমান এটা। এখন আমরা এটা কার ক্ষেত্রে দেখলাম, এটা দেখলাম না আমরা প্রভাবক বিহীন। এটা আমার হেডলাইন কি ছিল, এটা আমরা ছিল যে প্রভাবক বিহীন, সবাই একটু লিখে নেয়, প্রভাবক বিহীন। তাহলে আমরা এখানে এই কথাটা আমরা স্পষ্টভাবে প্রথমে আমরা করে দিব যে প্রভাবক না থাকলে আমার সাম্যাঙ্ক কি হয়, আগের মতোই উৎপাদ সমূহের গণমাত্রার গুণফল এবং বিক্রিয়ক সমূহের গণমাত্রার গুণফলে মাঝখানে এই টানটা মানে অনুপাত বা ভাগফলকে বোঝায়। এখন আমরা দেখব প্রভাবক দিলে কি হবে। নিশ্চয় আমরা প্রথমত জানি যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় প্রভাবক দেওয়া মানে ওই বিক্রিয়ার গতির কি হওয়া, পরিবর্তন হওয়া। গতির পরিবর্তন বলতে আমরা বুঝি হয়তো রাসায়নিক বিক্রিয়ার গতি বৃদ্ধি পাওয়া,
অ্যাক্সিলারেট হওয়া, হ্যাঁ, অথবা রাসায়নিক বিক্রিয়ার গতি কমে যাওয়া, ত্বরান্বিত হওয়া, মন্দন হওয়া, গতিবেগ কমে যাওয়া, হ্যাঁ, যেটাকে রিটার্ডেশন বলে। প্রভাবক দিলে অনেক বিক্রিয়া ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়ার গতি অ্যাক্সিলারেট হয়, আবার অনেক বিক্রিয়ার ক্ষেত্রে প্রভাবক দিলে রাসায়নিক বিক্রিয়ার গতি কমে যায়, তার মানে কি হয়, রিটার্ডেশন হয়। কেমন? এখন আমরা দেখবো প্রভাবক দিলে কি পরিবর্তন হতে পারে, আমরা সেটা একটু দেখবো। এখন লিখবো প্রভাবক সহ, এখন লিখবো, সবাই একটু লিখে নাও, আমি আবার একটু দেখাচ্ছি, পরের অংশটা দেখাচ্ছি। আমরা যেটা আলোচনা করলাম প্রভাবক বিহীন এই রাসায়নিক বিক্রিয়ার কেসি বা মোলার গণমাত্রা কি হয়। এখন লিখবো যে প্রভাবক সহ, প্রভাবক সহ, প্রভাবক সহ। আমরা ধরে নেব যে প্রভাবক দিলে রাসায়নিক বিক্রিয়ার গতি n গুণ বৃদ্ধি পায়, একটা পরিমাণে বৃদ্ধি পায়। তো কতটুকু বৃদ্ধি পায় আমরা জানি না, তাই আমরা ধরে নেব n গুণ বৃদ্ধি পায়, n টাইমস। প্রভাবক যোগ করার ফলে মনে করি প্রভাবক যোগ করার ফলে সম্মুখবর্তী বিক্রিয়া গতিবেগ, সম্মুখবর্তী বিক্রিয়ার গতিবেগ n গুণ বৃদ্ধি পায়। কত গুণ? n গুণ, n গুণ বৃদ্ধি পায়, n গুণ বৃদ্ধি পায়। আবার পশ্চাৎবর্তী বিক্রিয়ার গতিবেগও, আবার পশ্চাৎবর্তী বিক্রিয়ার গতিবেগ কত গুণ? n গুণ বৃদ্ধি পায়, গতিবেগ n গুণ বৃদ্ধি পায়। প্রিয় শিক্ষার্থী, আমরা আগে কাজ করছিলাম প্রভাবক বিহীন বা প্রভাবক ছাড়া, এখন আমরা কাজ করতে প্রভাবক সহ। আমরা কি ধরলাম? আমরা অবশ্যই আগে আলোচনা করছিলাম একটি রাসায়নিক বিক্রিয়ায় সাম্যাবস্থাগত একটি রাসায়নিক বিক্রিয়ায় দুটো গতিবেগ থাকে, একটা সম্মুখবর্তী, একটা পশ্চাৎবর্তী। একটাকে আমরা বললাম যেহেতু সম্মুখবর্তী RF, রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন, আরটাকে আমরা বলছিলাম যে যেহেতু পশ্চাৎবর্তী সেহেতু ব্যাকওয়ার্ড বা RB বা রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন আমরা বলেছিলাম। তাহলে আমরা কি বললাম, ধরলাম এটা কি পয়েন্টগুলো আমরা এটা আইডেন্টিফাই করে রাখবো। প্রভাবক যোগ করলে সম্মুখবর্তী বিক্রিয়ার গতিবেগ, সম্মুখবর্তী বিক্রিয়ার গতিবেগ n গুণ বৃদ্ধি পায়, আবার পশ্চাৎবর্তী বিক্রিয়ার গতিবেগ n গুণ বৃদ্ধি পায়। সেই মুহূর্তে যে বিক্রিয়াটা বিক্রিয়ক বেগে উৎপাদে পরিণত হচ্ছে সেটা n টাইমস বৃদ্ধি পায়, আবার উৎপাদগুলো বেগে বিক্রিয়কে পরিণত হচ্ছে সেটা n টাইমস বৃদ্ধি পায়। তাহলে আমরা সবাই একটু লিখে নাও, আমরা দেখতে চাচ্ছি কি পরিবর্তন হতে পারে। আমরা এখনো জানি না কি কোনো পরিবর্তন হবে কি, হ্যাঁ, কোনো প্রভাব আছে কি। কেমন? আমরা আগের মতো লিখতে পারি RF ডিরেক্টলি প্রপোর্শনাল টু, যেহেতু ফরওয়ার্ড রিঅ্যাকশন আমরা আগে দেখেছিলাম, সেটা কার উপর ডিপেন্ড করে? বিক্রিয়কের মোলার কনসেন্ট্রেশনের উপর। বিক্রিয়ক আমার কে ছিল? A এর মোলার ঘনমাত্রা ইনটু B এর মোলার ঘনমাত্রা, কতটুকু? n টাইমস। এখানে এই ব্যাপারটাই আমাদেরকে মাথায় রাখতে হবে, এখানে কত গুণ বৃদ্ধি পাচ্ছে? আগের সে n টাইমস, n গুণ বৃদ্ধি পাচ্ছে। এই যে এখানে পরিবর্তন হচ্ছে এই জিনিসটাই আমরা আগের মতো কি লিখতে পারবো? আমরা RF ইকুয়াল টু এই প্রপোর্শনাল পরিবর্তে আমরা একটা সমান চিহ্ন দিব, একটা ধ্রুবক লিখব n মোলার কনসেন্ট্রেশন A and মোলার কনসেন্ট্রেশন অফ B। এটাকে আমরা আগের মতো আমরা 3 নম্বর সমীকরণ হিসেবে আমরা লিখতে পারি। যেহেতু সম্মুখবর্তী বিক্রিয়া বেগ, আবার আমরা পশ্চাৎবর্তী বিক্রিয়াকে বলতে পারি। আবার আমরা এটা কোনটা দেখলাম? আমরা দেখলাম যে সম্মুখবর্তী বিক্রিয়ার গতিবেগ n টাইমস, এই যে n টাইমস বৃদ্ধি পায়, n টাইমস বৃদ্ধি পায়। কেমন? আবার পশ্চাৎবর্তী বিক্রিয়া RB proportional to concentration of C and concentration of D। RB কিসের উপর বৃদ্ধি পায়? যেহেতু বিক্রিয়াটা উৎপাদ বেগে বিক্রিয়কের দিকে আসছে সেহেতু RB directly proportional to molar concentration of product, that is molar concentration of C
and molar concentration of D এর মাল্টিপল। কেমন? আমরা এখন কি লিখতে পারি? সবাই বুঝে বুঝে লিখে নাও, সবাই বুঝে বুঝে লিখে নাও, সবাই বুঝে বুঝে লিখে নাও। আমরা ক্লাস করব, মনোযোগ সহকারে ক্লাস করব। আমরা ক্লাস করব, বাসায় আমরা অবসর সময় বেশি বেশি প্র্যাকটিস করব। আমরা না বুঝলে আমরা কমেন্ট বক্সে আমরা কমেন্ট করব, ইনশাআল্লাহ আই উইল গিভ ইউ এ প্রপার অ্যান্সার। ইকুয়াল টু আমরা কি লিখব? ইকুয়াল টু এখানে কত গুণ বৃদ্ধি পায়? এখানে আমরা কি বলবো? n টাইমস বৃদ্ধি পায়। n টাইমস পশ্চাৎমুখী গতিবেগ আগের মতো কতটুকু বৃদ্ধি পায়? n টাইমস বৃদ্ধি পায়। n ইনটু, এখানে কি বোঝাচ্ছে? n ইনটু মোলার কনসেন্ট্রেশন অফ সি এন্ড মোলার কনসেন্ট্রেশন অফ ডি। কেমন? তো এইখানে আমরা কি বসাবো? একটু একটা ধ্রুবক বসাবো, ইনটু n আছে মোলার কনসেন্ট্রেশন অফ সি এন্ড মোলার কনসেন্ট্রেশন অফ ডি। কেমন? তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা 4 নম্বর সমীকরণ আমরা দিতে পারি। কেমন? এখন ঠিক আগের মতো সেম এস আগের মতো আমরা ইকুয়েশন 3 এবং ইকুয়েশন 4 এর মধ্যে আমরা কি করব? কম্পেয়ার করব। আমরা সমীকরণ 3 ও 4 এর তুলনা করে পাই। এই কথা বলতে পারি আমরা, বিকল্প আরেকটা কথা বলতে পারি আগের মতোই। কি বলতে পারি আমরা? যেহেতু রাসায়নিক সাম্যাবস্থা আছে, বিক্রিয়াটির রাসায়নিক সাম্যাবস্থা আছে, সেহেতু RF ইকুয়াল টু RB আমরা বলতে পারি। RF ইকুয়াল টু RB। সবাই লিখে নাও, সবাই লিখে নাও। और আমরা আগের মতো মান পুট করব। RF এর মান কত? এই যে আমরা দেখতে পাচ্ছি K1 ইনটু n ইনটু মোলার কনসেন্ট্রেশন অফ A ইনটু মোলার কনসেন্ট্রেশন অফ B এবং ইকুয়াল টু RB পরিবর্তে আমরা কত লিখতে পারি? এই যে K2 ইনটু n ইনটু মোলার কনসেন্ট্রেশন অফ C এন্ড মোলার কনসেন্ট্রেশন অফ D। তাহলে আমরা একটা ব্যাপার এখানে খুবই পরিষ্কার, যেহেতু বামের অংশ n আছে, ডানের অংশ n আছে, উভয় পক্ষ থেকে আমরা n দ্বারা ডিভাইড করতে পারি। মানে আমরা উভয় পক্ষ থেকে n কে কি করতে পারি? এলিমিনেট করতে পারি, n কে আমরা বাদ দিতে পারি। আমরা অবশ্যই জানি যে কোনো একটি রাসায়নিক সমীকরণে উভয় পক্ষ থেকে সমান জিনিস দ্বারা ভাগ করা যায়, সমান জিনিস দ্বারা গুণ করা যায়। হ্যাঁ, এই কাজটা করা যায়, এটা সমীকরণের বিশেষ রুল, এটা আমরা সবাই জানি। তাহলে আমি কি লিখতে পারি? বা K1 molar concentration of A into molar concentration of B equal to K2 into molar concentration of C into molar concentration of D। এখন আমরা আগের মতো কি করতে পারি? বা K1 by K2 equal to আমরা ঠিক আগের মতো লিখতে পারি molar concentration of, নিচে আমরা A into B দিলাম, উপরে আমরা কি দিলাম? molar concentration of C and molar concentration of D। তাহলে এখানে একটা ব্যাপার খুবই পরিষ্কার, এইটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা K ইকুয়াল টু কি লিখতে পারি? আমরা এটাকে ওইটা হুবহু লিখতে পারি। আমরা কি মোলার কনসেন্ট্রেশন অফ C ইনটু মোলার কনসেন্ট্রেশন অফ D ডিভাইড বাই মোলার কনসেন্ট্রেশন অফ A ইনটু মোলার কনসেন্ট্রেশন অফ B। তাহলে একটা ব্যাপার এখানে খুবই পরিষ্কার, যখন প্রভাবক ছাড়া ছিল, প্রভাবক বিহীন ছিল, এবং আমার KC তে যে মান ছিল, এখন প্রভাবক সহ উইথ ক্যাটালিস্ট বাই গিভিং ক্যাটালিস্ট ও আমরা KC কেমন দেখতে পারি? একই রকম ভ্যালু দেখতে পারি। কনসেন্ট্রেশন অফ মোলার কনসেন্ট্রেশন অফ C ইনটু মোলার কনসেন্ট্রেশন অফ D ডিভাইড বাই মোলার কনসেন্ট্রেশন অফ A ইনটু মোলার কনসেন্ট্রেশন অফ B। যেহেতু প্রভাবক ছাড়া KC এর যে মান আমরা পেয়েছিলাম, প্রভাবক সহ আমরা KC এর একই রকম মান পাচ্ছি, তাহলে আমরা এখানে একটা কথা স্পষ্ট বলতে পারি, এখানে প্রভাবকের কোনো প্রভাব নেই। সবাই এখন অর্থাৎ লিখে দাও, সাম্যাবস্থার উপর প্রভাবকের কোনো প্রভাব নেই। যেহেতু এই সমীকরণ, আগে আমি যে KC সমীকরণ পেয়েছিলাম দুটা মান সেম, এখন আমরা অর্থাৎ কি লিখতে পারি? অর্থাৎ সবাই লিখে দাও, অর্থাৎ সাম্যাবস্থার উপর, অর্থাৎ সাম্যাবস্থার উপর প্রভাবকের কোনো প্রভাব নেই।
এটি শুধুমাত্র সাম্যাবস্থা অর্জন দ্রুত বা শ্রুততর করতে পারে। এটি শুধুমাত্র সাম্যাবস্থা অর্জন দ্রুত বা তাড়াতাড়ি করতে পারে অথবা আস্তে আস্তে করতে পারে বা শ্রুততর করতে পারে। শোধ বা দেখানো হলো, তার মানে আমরা যদি কোন রাসায়নিক বিক্রিয়া করি, এখানে যে সাম্যাবস্থা প্রতিষ্ঠিত হবে, এখানে প্রভাবকের কোনো প্রভাব নেই। এটা প্রভাবক দিয়ে আমরা এখানে সাম্যাঙ্ক বা ক্যাচিয়ের মানে কোনো পরিবর্তন করতে পারি না, অর্থাৎ প্রভাবকের কোনো প্রভাব নেই। এটি শুধুমাত্র সাম্যাবস্থা অর্জন হয়তো একটু দ্রুত করতে পারে অথবা শ্রুততর করতে পারে, এই ছাড়া এখানে আর কোনো প্রভাব নেই। সবাই লিখে নাও প্রিয় শিক্ষার্থী। আমরা আরো দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট দেখবো। আমরা সবাই লিখে নাও। সবাই একটা শব্দ লিখে নাও, বিয়োজন মাত্রা। এটা একটু তোমরা পড়ে ফেলবে, এটা খুব সহজ। এটা হলো যে একটা পদার্থ থেকে উৎপাদে কতটুকু পরিণত হলো তার শতকরা পরিমাণটাকে আমরা বিয়োজন মাত্রা বলবো। সবাই একটু পড়ে ফেলবে। বিয়োজন মাত্রা আমাদের বেসিক জিনিসে কাজে আসতে পারে। বিয়োজন মাত্রা খুব সহজ, খুব সহজ। সবাই লিখে নাও। সবাই আজকে অবশ্যই আপলোড দিবে। এখান থেকে অবশ্যই বোর্ড পরীক্ষাতে, সামনে আমাদের বোর্ড পরীক্ষা আছে, এখানে বোর্ড পরীক্ষাতে অনেক কিছু আসে। আমরা এমন ভাবে শিখে নিব, আমরা এগুলো এমন ভাবে শিখে নিব যাতে আমরা বোর্ড পরীক্ষাতে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারি। আসলে আমি যেটা মনে করি, একজন শিক্ষার্থী যদি চায় আমি অবশ্যই ভালো রেজাল্ট করব, তার যদি একটা প্রি প্ল্যান থাকে, সে যদি খুব ধৈর্য সহকারে ডেইলি তার পড়াশোনার রুটিনটাকে বাস্তবায়ন করে, আমি নিঃসন্দেহে একজন শিক্ষক হিসেবে বলতে পারি ভালো রেজাল্ট কোনো বিষয় না, ভালো রেজাল্ট কোনো ব্যাপার না। আসলে প্রত্যেক সন্তানের মা বাবা বা অভিভাবক চায় আমার সন্তান খুব ভালো পড়াশোনা করুক। আমার একটা ব্যাপার খুবই আশ্চর্য লাগে, যখন কোনো শিক্ষার্থী ক্লাসে বিন্দুমাত্র মনোযোগ না দিয়ে তার সময় পাস করে অথবা ক্লাসে অ্যাটেন্ড করতে চায় না। আসলে সে কাকে ফাঁকি দিচ্ছে? সে প্রকৃতপক্ষে সে নিজেকে ফাঁকি দিচ্ছে, সে নিজের জীবনটা তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে। আমি বলবো, প্রিয় শিক্ষার্থী, আমরা কেন আমাদের মূল্যবান সময় নষ্ট করব? আমরা বুঝে বুঝে পড়াশোনা করব, আমরা আমাদের সময়গুলোকে সঠিক ব্যবহার করব, আমরা আমাদের ক্যারিয়ার গঠন করব। কারণ একজন শিক্ষার্থীর কাঙ্ক্ষিত ক্যারিয়ারই তার পুরো জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে। আজকের সময়ের সঠিক ব্যবহার আগামী দিনের খুব সুন্দর একটি ভবিষ্যৎ। সকল শিক্ষার্থীর সবাই আজকে ক্লাসটা পুরোপুরি শেষ করে খাতাতে লিখে একেবারে তারিখ সহ করে এডুজেট ফুললি কমপ্লিট করে অবশ্যই আপলোড দিবে। আপলোড না দিলে আমি খুবই মাইন্ড করব। তো প্রিয় শিক্ষার্থী, সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সবাই বাসায় বেশি বেশি পড়াশোনা করবে, বাসায় ডেইলি রুটিনকে কার্যকরী করবে, নিজেকে ফাঁকি দিবে না, এই প্রত্যাশা রেখে আমি আজকে লাইভ ক্লাস এখানে ইতি জানলাম। আসসালামু আলাইকুম।